brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি বসে আছি আপনাদের সঙ্গে। আর সকাল থেকে টাকার পাহাড় একটু একটু করে বাড়তে দেখছি আমরা। কোথায় না বীরভূমে টুলু মণ্ডল, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী, তার আত্মীয়ের বাড়ি থেকে তাল তাল সোনা, 15 কেজি সোনা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। আর নগদ 10.5 কোটি টাকা এখনো পর্যন্ত গোনা চলছে। 5টা মেশিন গুনে উঠতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছেন যারা গুনছেন তারা। একের পর এক ট্রাঙ্ক ঢুকেছে সকাল থেকে আমরা দেখেছি। আর যার বাড়িতে পাওয়া যাচ্ছে তার নাম মিনার মণ্ডল, পাথর ব্যবসার সঙ্গে যুক্ত, টুলু মণ্ডলের আত্মীয়। টুলু মণ্ডলের মেয়ের বিয়ের কথা বছর দুয়েক আগে আপনাদের মনে থাকবে, সেসব পরে দেখাবো আপনাদের সেই সব ছবি। আপাতত আমরা আপডেট নেওয়ার চেষ্টা করব, যেখানে এখনো পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে সেই বিষয় নিয়ে আমরা জানবো। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। পিয়ালি, দেখো, প্রত্যেক ঘন্টায় এই অঙ্কটা বেড়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে জানিয়েছিলাম 5.5 কোটি, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অঙ্ক নগদ অর্থ দাঁড়িয়েছে 10.5 কোটি। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ তাতে কিন্তু ব্যাগ ভর্তি ভর্তি, বলা যেতে পারে ঘর ভর্তি টাকা, এবং ব্যাগগুলো সাজানো রয়েছে। সমস্ত ব্যাগ এখনো পর্যন্ত খোলা হয়নি। যে টাকা তুমি দেখতে পাচ্ছ ততটা পর্যন্ত গণনা হয়েছে, এবং অতগুলো ব্যাগ আলমারির মধ্যে ছড়ে ছড়ে ব্যাগ সাজানো, যার মধ্যে টাকার বান্ডিল ভর্তি রয়েছে, সেগুলো গোনা হবে। ফলে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতেই পারছো। আপাতত 10.5 কোটি টাকা এখনো পর্যন্ত গোনা হয়েছে। আরো টাকা গোনার মেশিন আনা হচ্ছে, এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার এই মুহূর্তে বাজার মূল্য 22 কোটি 2 লক্ষ টাকা, প্রায় 30 কোটি টাকার বেশি টাকা এবং নগদ মিলিয়ে, নগদ এবং সোনা মিলিয়ে উদ্ধার হয়েছে। এবং এই ঘরের মধ্যেই কিন্তু এভাবে ব্যাগে ভর্তি ভর্তি টাকা রয়েছে, যেটা এখনো পর্যন্ত কিন্তু গণনা চলছে। আচ্ছা, অনেক ধন্যবাদ পিয়ালি। আর এই যে ডান দিকের যে ভিডিওটা দেখছেন, এই ভিডিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই পোস্ট করেছেন। তখন অবশ্য টাকার অঙ্কটা কম ছিল, তারপরে লাফিয়ে লাফিয়ে টাকার অঙ্কটা বাড়ছে। আমরা একটু সরাসরি চলে যাই যেখানে টাকা গোনার কাজ চলছে, যেই জায়গায়, যে বাড়িতে প্রসেনজিৎ মালাকার রয়েছেন। প্রসেনজিৎ, পিয়ালির কাছ থেকে যা শুনলাম, আমাদের যেরকম বসার ঘর থাকে, শোবার ঘর থাকে, ঠাকুর ঘর থাকে, এই মিনার মণ্ডলের বাড়িতে কি টাকার ঘর ছিল আলাদা করে, নাই তো নাকি? দেখো, একেবারে তাই। প্রশ্নটা বলাটা তুমি যেটা বলছো একটা অবাক হওয়ার কিছু নয়। তার কারণ যেভাবে টাকা উদ্ধার হয়েছে, এবং এখনও পর্যন্ত যেমনটা আমার সহকর্মী পিয়ালিও বলছিল, যে সোনার মূল্য যদি দেখো প্রায় 21 থেকে 22 কোটি টাকা আনুমানিক আজকের দিনে দাঁড়িয়ে। পাশাপাশি আরও 10.5 কোটি টাকা এখনও এই সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ 30 কোটি টাকা অধিক তো ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। পাশাপাশি এখনও সংখ্যাটা বাড়বে। 10.5 কোটি টাকা নগদ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে, সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে। এবং তুমি দেখতে পাচ্ছ আমার বাড়ির পেছনে বাড়িটি, যেটি দেখলে তোমার কিন্তু মনে হতে পারে না যে এই একটি বাড়ির মধ্যে এত পরিমাণ টাকা থাকতে পারে। একেবারে হাই রোডের ধারে, একেবারে বলা যেতে পারে পাশে একটি বাড়ি, যেখানে দুতলা বাড়ি, সেই বাড়িতে এই পরিমাণ টাকা এবং এই পরিমাণ সোনা মজুদ থাকতে পারে, এটা হয়তো নর্মালি কোনো মানুষ দেখে বোঝার সাধ্য তার নেই। কারণ যদি এত টাকা মজুদ থাকে, তাহলে যে পরিমাণ নিরাপত্তা থাকা দরকার সেরকম কোনো নিরাপত্তাও ছিল না। এলাকার মানুষরা যা বলছেন, যে শুনতে পাচ্ছি, তাদের তেমন নিরাপত্তা, তেমন সিকিউরিটি, তেমন কিছুই ছিল না। কিন্তু এই বাড়িতে এই বিপুল পরিমাণ টাকা মজুদ ছিল। এবং তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক পুলিশ কর্মীরা, তারা কিন্তু রীতিমতো কাগজপত্র, বিভিন্ন প্রিন্টার থেকে শুরু করে টাকা গোনার মেশিন, বিভিন্ন জিনিস, ট্যাঙ্কার, তারা পরের পর কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছেন। এবং নিয়ে যাওয়ার পর সেখানে গোনার কাজ চলছে। যেমনটা ছবিটা তুমি দেখতে পাচ্ছ, মুখ্যমন্ত্রী যে ছবিটি পোস্ট করেছেন, সেখান থেকে আমাদের মোটামুটি তো আমরা বাঙালি বেশ কয়েক বছর ধরে এই দিস্তে দিস্তে টাকা অনেকবারই দেখেছি। প্রথম অবাক লাগতো, এখন বোধহয় অবাক লাগে না। কি মনে হয়, পার্থ চট্টোপাধ্যায়কে ছাপিয়ে যেতে পারবেন এই মনির মণ্ডল বা মিনার বলুন বা টুলু মণ্ডলের আত্মীয়? দেখো, ছাপিয়ে যাওয়াটা খুব একটা অবাককর কিছু হবে বলে মনে হচ্ছে না। কারণ যেভাবে টাকা দেখা যাচ্ছে, এবং এখনও অবধি গোনাতেই যদি 10.5 কোটি টাকা চলে আসে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যাটা যে 52 কোটি অতিক্রম করে যাবে না, এটা বলা কিন্তু মানে অবাক করা কিছু হবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কতটা হচ্ছে সেটা তো পুলিশের উপর আমাদেরকে কিছুটা হলো ডিপেন্ডেবল। পুলিশ জানাবেন কত টাকা উদ্ধার হচ্ছে, তারপর আমরা বলতে পারবো। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে এবং যে সময়টা পুলিশ নিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে তো সংখ্যাটা যে বৃদ্ধি পাবে এটা তো বলার অপেক্ষা রাখছে না। কারণ মধ্যরাত থেকে কাজ চলছে,
চলছে, এখনো পর্যন্ত বেলা গড়িয়েছে, সময়টা অনেকটা পেরিয়ে গেছে, প্রায় 2টো বাজছে, এখনো চলছে। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যে আরও বেশি সংখ্যাটা বৃদ্ধি পাবে এমনটা মনে করা যেতেই পারে। আর এই সংখ্যাটা যে একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের সেই টাকা উদ্ধারকে নিজে এত বিতর্ক, এত প্রশ্ন, সেই সংখ্যা অতিক্রম করে যাবে কিনা সেটা ঠিক। বলার এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা যেতে পারে। একদমই ফলে সে জায়গায় প্রসেনজিৎ, অনেক দাঁড়িয়ে ধন্যবাদ প্রশ্ন তো তোমাকে। অনেক- আমরা কাজল শেখের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন এই নিয়ে শোনেন। এর আগেও দেখেছিলাম যে পাথর ব্যবসায়ীর কথা বলছেন, ওনার পরিবারে কোনো একজনের বিয়ে হয়েছিল, তখন বোম্বে থেকে সকল সুপারস্টার যারা আছে, সকল আর্টিস্ট যারা আছে, সকল কলাকুশলী যারা আছে, প্রত্যেককে এসেছিল, কয়েকশো হাজার কোটি টাকা খরচা করেছে, তবুও সারা বাংলার মানুষের চোখে সেগুলো সামনে আসেনি বা মানুষ দেখতে পায়নি, দেখেও না দেখার ভান করেছে। যাই হোক, বুদ্ধির উদয় হয়েছে, ধরা পড়েছে। আমি চাইবো একজন সাধারণ নাগরিক হিসাবে দৃষ্টান্তমূলক সাজা হোক, সারা বাংলার মানুষ সেগুলো দেখতে চাইছে। আর কাজল শেখ যে উদাহরণটা দিলেন, টুলু মণ্ডলের বিয়ে, টুলু মণ্ডলের মেয়ের বিয়ে 2024 সালে, সেখানে এবারে চাঁদের হাট, জাঁক জমকপূর্ণ বিয়ে, কে ছিল না? টলিউড তারকা, বলিউড তারকা, এবং টুলু মণ্ডল যে কতটা প্রভাবশালী সেই বিয়েতে কিন্তু মানুষ বুঝে গেছিলেন। বেলা শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনির অনুষ্ঠানে। আমি অঙ্কুশ, আমি আসছি আগামী 28শে ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। আমাকে আমন্ত্রণ করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই ফিরোজা দিদি ও টুলু বাবুকে। দেখা হচ্ছে। मैं फिल्म एक्टर असरानी 28 दिसंबर को सलमा और तौसिफ की शादी के मुबारक मौके पर आप सबसे मिलने के लिए आपके शहर सूरी बीरभूम में आ रहा हूँ। अब नमस्कार, मैं हूँ जरीन खान और मैं आ रही हूँ आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी बीरभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। स्पेशल थैंक्स टू मिस्टर तुल्लू मुंडाल एंड थैंक्स टू ऑल ऑफ यू फॉर इनवाइटिंग मी देयर। आदाब, नमस्कार, मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बिरहम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुलू मॉन्डल टू इनवाइट मी। थैंक्स टू ऑल एंड सी यू ऑल ऑन द। নমস্কার, আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি। আগামী 28শে ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনি অনুষ্ঠান। তাহলে ভাবুন, আমাদের কারোর বিয়ে হচ্ছে এবং একজন সেলিব্রিটিকে দিয়ে এভাবে উইশ বাইট করানো, তাদেরকে নিয়ে আসা, কত টাকা খরচা হতে পারেন বলুন তো? লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। সেই বিয়েতেই যদি কেউ এত খরচ করতে পারেন, তার বাড়ি, তার আত্মীয়ের বাড়িতে তো এরকম টাকা থাকবে, খুব অসম্ভব কিছু নয়। কিন্তু যে প্রশ্নটা উঠছে, আমি সেই প্রশ্নটা নিয়ে যাবো। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্তবাবু, যদি টুলু মণ্ডল এবং তার আত্মীয়ের বাড়িতে এই টাকা থাকে, তাহলে টুলু মণ্ডলের কত টাকা আছে? টুলু মণ্ডল যার কাছে টাকা পাঠাতেন তার কাছে কত টাকা আছে? সে আবার কোথায় টাকা পাঠাতো, তার কাছে কত টাকা আছে? তো হিসেবের বাইরে। মানে আমি কাজল শেখের মুখে শুনছিলাম ভূতের মুখে রাম রাম। এবার তারা মোহাম্মদ বাজারে এই ঘটনা জানতেন না, বা আজকে যখন তার মেয়ের বিয়ে হয়েছে তারা জানতো না? নিশ্চিত জানতো। এবং তুমি দেখো এখানে কত বড় বড় সেলিব্রিটি, বলিউড টলিউড, তাদের দিয়ে উইশ করানো হয়েছে, তাদের দিয়ে ফিতে কাটতেই কত টাকা লাগে। এবার এই মিনার মণ্ডল বাস চালক ছিলেন, বাস চালক থেকে হঠাৎ এই টুলু মণ্ডলের হাত ধরে হাতে খড়ি, এবং যে পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে, মানে বিস্ময়ের জায়গা থাকে না। কারণ আমরা প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়িতেও দেখেছি, অনেকের বাড়িতে দেখেছি। মানে এটা তো মানে রাজার মতো। টুলু মণ্ডলের এই যে পোস্টটা তুমি দেখাচ্ছ, একদম রাজা সুলভ। এবং এই রাজা বীরভূমে এত টাকা, সঙ্গে গয়না, মানে মানুষ কোথা থেকে টাকা পায়। কেউ তো স্টেডিয়ামও বানিয়েছে, তোমাদের জি 24 ঘন্টার ইয়েতে দেখিয়েছো প্রতিবেদনে। তাহলে টুলু মণ্ডল এর থেকে আলাদা কিছু নয়। এবং তুমি ভাবো টুলু মণ্ডলের সঙ্গে যারা যুক্ত, তারা কত টাকা, হয়তো সোনারই কিছু বানিয়ে দিতে পারে, হয়তো বাড়িতে কিছু অংশ সোনা দিয়েও বানিয়ে দিতে পারে। মানে এই টাকার উৎস কোথায়, এটা কিন্তু জানা খুব প্রয়োজন। এটা কোথা থেকে আসছে, এবং পাথর বালি
এই মাফিয়াদের যে মানে যে উৎপীড়ন এবং এদের মাধ্যমে নদীর যে ক্ষতি হয়, নদী এবং বিভিন্নভাবে নদীর প্রবাহ নষ্ট হয়, সেটাও কিন্তু ঘটনা। না, কিন্তু সুগন্ধবাবু এই টাকাটা টুলু মণ্ডল একা নিচ্ছে না, নিশ্চয়ই কোথাও দিতে হতো। মানে কারুর মাথায় হাত ছাড়া তো দিনের পর দিন এটা তো সম্ভব হতো না, না একটা টাকার ঘর গজিয়ে উঠতো না। সেটাও তো আমাদের দেখতে হবে যে টাকাটা গেল একদমই, এটা তো একদমই কোনো বড়, আমাদের তো যে তৃণমূল কংগ্রেস ছিল সেখানে তো বড় বড় এদেরই হাত ছিল, এরাই সবকিছু করতো তাদের। এবার তাদেরকেও যুক্ততা আছে কিনা সেটাও কিন্তু অন্তত তদন্তে বেরিয়ে আসবে, কারণ শুভেন্দু অধিকারী নিজেই পোস্ট করেছেন। বেরিয়ে এলে বোঝা যাবে রাঘব বোয়ালরা আর কোনো রাঘব বোয়াল আছে কি, কারণ যার এদের কাছে এটা তো ট্রেলার। আমার তো মনে হয় এটা ট্রেলার, সিনেমা এখনো পিকচার আমি বাকি এবং তাহলে ভাবো সাধারণ মানুষের অবস্থা কি সব্যসাচী। এদের দেখলে সত্যি আমাদের অবস্থাটা খুব করুণ মনে হয়। ঠিকই। এবং টুলু মণ্ডল যেহেতু অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, অনুব্রত মণ্ডল আরো ভালো বলতে পারবেন এইসব কি হচ্ছে, কি হচ্ছিল না হচ্ছিল। যাই হোক, আমরা পরে ইস্যুতে যাই, যেখানে দিল্লিতে কিন্তু হাওয়া এখনো পর্যন্ত গরম রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টি আবারও আন্দোলনের পথে কিনা তা নিয়ে একটা জোর জল্পনা চলছে, কারণ লাগাতার যে সমস্ত বক্তব্য আসছে সিজেপির তরফ থেকে, তাতে কিন্তু ওই আন্দোলনের একটা প্রচ্ছন্ন বার্তা দেওয়া হচ্ছে। আমরা জি 24 ঘন্টায় আগেই জানিয়েছিলাম যে কিভাবে একবার যদি সরকার মাথা নিচু করে তারপর তার মাথা আরও নিচু করার একটা প্রক্রিয়া চলতে থাকে, ডমিনো এফেক্ট চলতে থাকে। সেই বিষয়টাই কিন্তু এইবারেই হচ্ছে, যেখানে প্রথমে তারা দাবি করলেন যে আন্দোলনে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু যারা অপরাধী, যারা অশান্তি করেছে তাদের সাথে সিজেপি নেই, তারাই আবার 180 ডিগ্রি ঘুরে বলছেন না, সবাইকে ছেড়ে দিতে হবে, আন্দোলনে যারা ছিল সবাইকে ছেড়ে দিতে হবে। একবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়েছে, তারপরে আরও শিক্ষামন্ত্রীর বা অন্য কোনো মন্ত্রকের পদত্যাগ দাবি কিনা তা নিয়ে তো একটা প্রশ্ন উঠছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্যগুলো আপনাদের শোনাই, তাহলে বুঝতে পারবেন কীভাবে বক্তব্য বদলে গিয়েছে। जिन्होंने भी ऐसा एंटी सोशल एलिमेंट्स ने मीडिया के खिलाफ, लोगों के खिलाफ, जिन्होंने भड़काया, जिन्होंने ये वायलेंस किया, ऐसे लोग सीजेपी के सपोर्टर नहीं है। ये एंटी सोशल एलिमेंट्स घुसाए गए। हम लोग ऐसे एक्शंस के लिए हम लोग उनको खंडन करते हैं। सुप्रीम कोर्ट का एक ऑर्डर आया है, उसमें एक लाइन लिखा हुआ है जितने एग्जिस्टिंग एफआईआर्स है उसमें सरकार प्रोसीड कर सकती है इन्वेस्टिगेशन के लिए। रिटन अश्योरेंस जो हमें आना था कि कोई भी केसेस फाइल नहीं होंगे एंड जो होंगे वो विड्रॉ होंगे, वो अश्योरेंस अभी तक हमारे पास आया नहीं है। सरकार वो सुप्रीम कोर्ट के ऑर्डर का झांसा दे रही है, बोलते हुए कि ये सब जुडिस मैटर हो गया है। इस सुप्रीम कोर्ट ऑर्डर में कहीं ये नहीं लिखा है कि एफआईआर्स विड्रॉ नहीं हो सकते। जो गारंटी किया गया था, हम चाहते हैं कि सरकार उस पर अमल करे। अगर नहीं करती है तो हमने अभी ऐलान किया है कि हम लोग एक बहुत बड़ा प्रदर्शन फिर से करेंगे, दिल्ली में करेंगे, देश भर में करेंगे। সুগন্ধ, আমরা গতকাল সুপ্রিম কোর্টের অবজারভেশন দেখেছি এবং কোথাও গিয়ে সিজেপির তরফ থেকে আরও বেশ কিছু বক্তব্য এসছে, যেখানে সুপ্রিম কোর্ট কি বলল না বলল তারা আমল দিতে নারাজ। তারা বলছে তাদের সাথে সরকারের যা কথা হয়েছে সেটা মানতে হবে। কি যে কথা হলো এবং কেন যারা স্টুডেন্ট নয় আদ্দামরা লোকজন এসে গুন্ডামি করে গেল তাদেরকেও ছেড়ে দেওয়ার দাবি উঠছে, কি চলছে? আসলে ওরা সুপ্রিম কোর্টের যে বক্তব্য সেটা পরিষ্কারভাবে বলেছে সুপ্রিম কোর্ট যে যারা দাগী তাদের কোনোভাবে রেহাই দেয়া হবে না। এবার ওদের দাবি অনুযায়ী সকলকে ছাড়তে হবে, মানে সরকার তো এরকম কিছু বলেনি। সরকার বলেছে যারা আন্দোলনে সঠিকভাবে আন্দোলন করেছে তাদের এফআইআর গুলো তুলে দেবে। এবার সুপ্রিম কোর্টের ওপরে তো কিছু হয় না, এবার সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট বা এটা অবজারভেশন, ভার্ডিক্ট তো নয়। এবার সেটাও যদি তারা না মানে তাহলে এটা বলতেই হয় যে সরকার যেহেতু, যে তুমি একবার বলে সরকার একবার যেহেতু তাদের দাবি মেনেছে, তারা ভাবছেন আবার তারা আন্দোলন করে একই দাবি মানিয়ে নেবে তাদের। এবং সবচেয়ে বড় কথা, সাংবাদিকদের উপর যে নিগ্রহ হয়েছে তারপরে তো সেটা তো কেউই ছাত্র ছিল না। আমরা দেখেছি তোমাদের টিভির 24 ঘন্টা পরিষ্কার দেখিয়েছে যে তারা কোনো নিট পরীক্ষার্থী নয়, নিটের সঙ্গে কোনো দূর দূরান্ত অব্দি কোনো সম্পর্ক নেই। তাদেরকে রেহাই দেওয়া তো ঠিক হবে না সব্যসাচী। এবার এই জায়গা থেকে সুপ্রিম কোর্টের অবজারভেশন না মানার অর্থ আমরা কি বাংলাদেশের জুলাই বিপ্লবের কথা ওরা ভাবছে, বা তথাকথিত জুলাই বিপ্লব, না নেপাল। এবার এটা কিন্তু ভারতবর্ষ, এটাতে যা ইচ্ছে করা যায় না। অবশ্য সরকারের পরিষ্কারভাবে মোহন ভাগবত কিন্তু পরিষ্কার বলেছে ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান হবে, সেই সমাধানটা আশা করা যায়। তবে সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে যখন একটা অবজারভেশন দিয়েছে সাবজুডিস বিষয়, সরকার কোনো ভুল কথা বলেনি, কিন্তু ওরা ওই জায়গাটা ধরতে চাইছে যে কোনোভাবেই যে এইগুলো উইথড্র করা যাবে না এফআইআর, সেটার উপর স্ট্রেস দিচ্ছে।
তাহলে ওরা কোনো রণকৌশল নিচ্ছে, এটা রণকৌশল, এবং এরা পরবর্তীকালে রাজনৈতিক দলেই পরিণত হবে যতই তারা বলুক না কেন। তবে আবারও বলছি, এই ককরোচ জনতা পার্টির যে কথাবার্তাগুলো বিভিন্ন স্পোকসম্যানের, তাদের বলে মিলটা খুঁজে পাওয়া যায় না, এক একজন এক এক রকম ভাবে বলছে। একদমই। অভিজিৎ দীপকের বক্তব্য শুনে কি বলেছেন? सरकार ये सब ना करे। ये बच्चे थे जो अपने भविष्य के लिए प्रोटेस्ट कर रहे थे, अपने फ्यूचर के लिए प्रोटेस्ट कर रहे थे, उनको कोई मज़ा नहीं आ रहा था। लाठियाँ खाई है 20 जुलाई को, अगर सरकार का उससे भी मन नहीं भरा है, अगर इतना सारा खून बहाकर भी सरकार का मन नहीं भरा है और वो बच्चों को ऐसे ही परेशान करती रही, तो हम फिर से सड़क पर उतरेंगे और जल्दी उतरेंगे। आतंकवादी थे, बच्चों के ऊपर पैलेट गन्स यूज़ करें, इनको शर्म आनी चाहिए। क्या आतंकवादी थे वो? अमित शाह और नरेंद्र मोदी को शर्म आनी चाहिए। कार्रवाई ना करे तो बेटर है। ये सारे स्टूडेंट्स जो थे इस देश के भविष्य के लिए लड़ रहे थे, अपने भविष्य के लिए प्रोटेस्ट कर रहे थे। আমরা পরের খবরে চলে আসবো, যেখানে মদন মিত্রকে তলব ইডির। আগে স্ত্রী এবং 2 ছেলেকে তলব করা হয়েছিল, এবারে মদন মিত্রকে তলব করা হলো। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে মদন মিত্র হাজিরা দিয়েছেন। কামারহাটি এবং টিটাগড় পুরসভায় ঘুষ নিয়ে 125 জনকে নিয়োগের অভিযোগ। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত কি আপডেট বিক্রম? একেবারেই কামারহাটির বিধায়ক মদন মিত্র, তাকে প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। মূলত পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র এবং তার পরিবারের সদস্যদেরকে তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। গত 22 তারিখ এবং 23 তারিখ মদন মিত্র 2 পুত্র, অর্থাৎ তার ছোট ছেলে শুভরূপ মিত্র, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়। তার ঠিক পরের দিন 23 তারিখ স্বরূপ মিত্র, মদন মিত্র যিনি বড় ছেলে, তাকেও প্রায় 9 থেকে 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। 24 তারিখ মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্র, তাকেও প্রায় 6 থেকে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে স্টেটমেন্ট রেকর্ড করা হয় ইডির তরফ থেকে। এরপরে কিন্তু 29 তারিখ অর্থাৎ আজ মদন মিত্রকে বেলা 12টার মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইডির তরফ থেকে। মদন মিত্র সেই অনুযায়ী 12:10 নাগাদ আসেন এবং তারপর থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পাচ্ছি যে কামারহাটি পুরসভা এবং টিটাগড় পুরসভায় 125 জনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে এবং সেটা অর্থের বিনিময়ে করা হয়েছে, এমনটাই ইডি অভিযোগ করছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে মূলত মদন মিত্র একাধিক ঠিকানায় সম্প্রতি তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকে বাজেয়াপ্ত ডিজিটাল এভিডেন্স সামনে রেখেই আজকে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই ইডি সূত্রে আমরা। অনেক ধন্যবাদ বিক্রম। কি বলেছেন মদন মিত্র, আবার শোনাই। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই, যা বলা ইডি আমায় ডেকেছে। ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকের? না, আমার কাছে যা ওরা বলবেন আমি সবাই। সুকান্ত ঘোষের কাছে যাব। সুকান্তবাবু, মানে এই যে ছবিগুলো আমরা দেখছি, এগুলো মনে হয় সাধারণ মানুষের কাছে খুব ক্লিশে হয়ে গেছে। মানে আমরা জানি না আলটিমেটলি কি হবে। মদন মিত্ররা বলে যাবেন যে তিনি সাহায্য করছেন, তিনি কিছু করেননি, অথচ একটা অভিযোগ, সেই অভিযোগের নিষ্পত্তি কিভাবে হয় না হয় আমরা জানি না। রাজনীতি হয়। হ্যাঁ দেখো, মানে বিষয় হচ্ছে ইডি তো জুন থেকে মদন মিত্রের বেসিক্যালি তাকে ডেকেছিল, তারপর পরবর্তীকালে তার ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতে তল্লাশি হয়েছে, পরবর্তীকালে জোকা থেকে শুরু করে বহু জায়গায় তল্লাশি করা হয়েছে এবং ডিজিটাল এভিডেন্স কালেক্ট করা হয়েছে। এবং নিশ্চিতভাবে তার 2 ছেলে এবং তার স্ত্রীকে এমনি ডাকা হয়নি। নিশ্চিতভাবে ইডির কাছে এই যে পুরনিয়োগ দুর্নীতি, তার কিন্তু তথ্য রয়েছে, কারণ সুজিত বোসকে ইতিমধ্যেই ইডি নিয়েছে কাস্টডিতে। সুতরাং সেই জায়গা থেকেই মদন মিত্রর আমার মনে হয় আজকের যে এই যে হাজিরা বা এই যে ডাকা হয়েছে, এতে অন্তত অনেক তথ্য বেরিয়ে আসবে। সেগুলো তাই বেসিক্যালি ইডি তার 2 ছেলে এবং তার স্ত্রীর যে বয়ান, তার সঙ্গে ট্যালি করবে, করে নিশ্চিত একটা সিদ্ধান্তে আসতে হবে। কারণ 125 জনের চাকরি দিয়ে দেওয়াটা খামখেয়ালি কথা নয়, কিন্তু এটাও ঘটনা। এদের মানে কঠোর থেকে কঠোর শাস্তি হোক, সাধারণ মানুষ, সাধারণ ভোটার এটাই চায়। কারণ এই যে পুরনিয়োগ দুর্নীতি, এর মাধ্যমে এই পুরনিয়োগ ব্যবস্থায় যাদের চাকরি হয়েছে তারা কতটা যোগ্য সেটা তো আমরা এখনই দেখতে পাচ্ছি। সেই জায়গায় ইডি কিন্তু সহজভাবে নেবে না। আর্থিক কেলেঙ্কারির তদন্তটা মেনলি ইডি করে, সেটাই কিন্তু বেসিক্যালি করছে। সেখানে মদন মিত্রের সঙ্গে যোগ রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, ইডি খুব তাড়াতাড়ি তদন্ত করে রিপোর্ট যত তাড়াতাড়ি সামনে আসবে, তত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো যে এরা এর মধ্যে যুক্ত ছিল। কিন্তু আমার মনে হয় সময় লাগবে। একদমই। অনেক ধন্যবাদ সুকান্তবাবু। দিলীপ ঘোষের বক্তব্য আছে, শোনাবো। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি
অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হবে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala.